হ্যাঁ স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসছি আগের জায়গায়, পড়ালেখায় চলে আসি। ইসিজি আগের দিন শেষ হয়েছে। ইসিজির ফুল মিনিং ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজির যেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। ইসিজির সাথে ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এখন ইটিটি আর ইসিজি এই দুটোর পার্থক্যটা, নাবিলা তুমি এখানে কেন? ক্লাস 9 এখানে কেন? 9-এ ক্লাস হচ্ছে তো। ক্লাস 9-এ কোনো স্টুডেন্ট এখন থাকবে না, তোমরা 9-এ ক্লাস হচ্ছে সেখানে চলে যাও। আর 10রা শুধু এখানে 10-এ ক্লাসের স্টুডেন্টরা থাকবে। আচ্ছা, এখন আমরা চলে আসছি ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, ইসিজি আর ইটিটির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ইসিজিতে কয়টা সেন্সর বসায় তোমার মনে আছে? 10টা সেন্সর বসায়। 10টা সেন্সর বুকে বসায় কয়টা? 6টা। বুকের বাম পাশে বসায় 5টা, ডান পাশে 1টা। এই জায়গায় বলছি, এই যে আমার এই জায়গায় 1টা, এই জায়গায় 1টা, আর বাকি এখানে হলো 4টা। তাহলে মোট বাম পাশে 5টা, ডান পাশে 1টা। এটাই হচ্ছে ইসিজির ক্ষেত্রে। ইটিটিতেও সেম জিনিস। তাহলে ইসিজি আর ইটিটি এর মধ্যে পার্থক্য হলো, ইসিজি হলো নর্মাল অবস্থায় করে, মানে ওকে পরিশ্রম করতে না দিয়ে নর্মাল অবস্থায় ইসিজি টেস্টটা করা হয়। কিন্তু ইটিটি টেস্টটা করা হয় কি, শরীরে তোমার হার্টের উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা হয়। এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে ইসিজি করার নাম হলো ইটিটি। তাহলে অনুশীলনরত অবস্থায়, বাংলা কথা হলো অনুশীলনরত অবস্থায় ইসিজি টেস্টকে আমি ইটিটি বলব। যখন তুমি অনুশীলন করবা, ব্যায়াম করবা, একটা স্থির বাইসাইকেল চালাবা, একটা ট্রেডমিল যন্ত্রে অনবরত হাঁটবা, তখন তোমার হার্টের উপরে প্রেশার পড়বে। প্রেশার পড়লে যে বৈদ্যুতিক সিগন্যালগুলি ওই প্রেশার অবস্থায় এই মানে হার্টে যে আমরা বলছি ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, এদের গ্রাফটা কেমন হবে অনুশীলনরত অবস্থায়? যদি ব্লকেজ থাকে হার্টে, কোথাও কোনো ব্লকেজ যদি থাকে, তখন ইটিটি টেস্টে ব্লকেজটা মোটামুটি ধরা পড়ে। মানে ইসিজি তো ব্লকেজ ধরা পড়ে না, ইসিজি হয় শুধু হার্টে প্রবলেম আছে কিনা এটা, অর্থাৎ ইটিটি করা লাগবে কিনা এটা ইসিজি বলে দেয়। দেখো স্টেপটা কি, আগে ইসিজি, সেকেন্ড ইটিটি, থার্ড হলো এনজিওগ্রাফি। তাহলে আমি আগের দিন ইসিজি করাইছি, আজকে ইটিটি করাচ্ছি, থার্ড এনজিওগ্রাফিতে এখন যাব, একটু পরেই যাব। তাহলে আমি ধারাবাহিকতা মেনটেন করছি। তোমার মাথায় যেন এটা একবারে সেট হয় যে স্যার বলছে ইসিজি আর ইটিটির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কোথায়? ইসিজিতে যেমন 10টা সেন্সর বসায়, 4 হাত পায়ে 4টা, মানে 2 হাত 2 পায়ে 4টা, আর বুকের মধ্যে 6টা, মোট 10টা ইলেকট্রোড বসানো হয়। বসায় 12টা বৈদ্যুতিক সংকেত নেওয়া হয়। যে হৃৎপিণ্ডে যে সিগন্যালগুলি সারা বডি থেকে পাঠায়, সেখান থেকে 12টা বৈদ্যুতিক সংকেত নিয়ে একটা গ্রাফ আঁকে, ছবি আঁকে। তখন সুস্থ মানুষের গ্রাফ আর অসুস্থ হৃৎপিণ্ডের গ্রাফ, এই দুটো গ্রাফের মধ্যে কিছু ভেরিয়েশন থাকে। ওই ভেরিয়েশন দেখে ডাক্তার তখন বলে যে হ্যাঁ, আপনাকে পরের স্টেজে যেতে হবে, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ইটিটিতে যেতে হবে। এখন ইটিটিতে যাওয়ার জন্য তাহলে ইটিটির আর ইসিজির পার্থক্য কি বলছি? ইসিজি করানো হয় রেস্টরত অবস্থায়, মানে হয় শোয়ানো অবস্থায় বা বসা অবস্থায়, শোয়ানো অবস্থায় করা হয় ইসিজিটা। ইটিটি কিন্তু শোয়ানো অবস্থায় করে না। ইটিটি হচ্ছে তোমার, ইটিটি করার জন্য হার্ট একটু স্ট্রেংথ লাগবে তোমার। ইটিটি অসুস্থ রোগীকে ইটিটি করা না। এটা করানোর জন্য তোমার একটা স্থির বাইসাইকেল চালাতে হয়, সাইকেলের ঢাল বাড়ানো হয় সময়ের সাথে সাথে, অথবা স্থির একটা ট্রেডমিল যন্ত্রে অনবরত হাঁটতে দেওয়া হয়। অনেকে যারা একটু সলভেন্ট, তারা বাড়িতে এক্সারসাইজ করার জন্য ট্রেডমিল যন্ত্র একটা বাসায় কিনে নেয়। অনেকে আছে বাসায় ট্রেডমিল যন্ত্র কিনে নেয়, ওই যন্ত্রের উপর অনবরত হাঁটে, আর যন্ত্রের ঢাল ক্রমান্বয়ে বাড়ায়। প্রথমে আস্তে হাঁটে, তারপর জোরে, তারপর জোরে, তারপর দৌড়ানো শুরু করে। আর ডাক্তার কিন্তু মনিটর বসা দিয়েছে, এখানে দেখাবো আমরা, মনিটর বসা দিয়েছে। ডাক্তার কিন্তু মনিটরে বারবার দেখেন
এবং হার্টবিটের অবস্থা কি, ডাক্তার নন স্টপ রিডিং নিতে থাকে। তুমি দৌড়াচ্ছ, স্বাভাবিক অবস্থা হার্টের কি অবস্থা, পরে একটু ঢাল বাড়ানোর পরে এবং একটু জটিল করে দেয়। একসময় দৌড়ানোটা তোমার জন্য এমন দৌড়াবে, দেখবে যে সমানে ঘাম বেরোচ্ছে গা দিয়ে, এত ক্লান্ত হয়ে যায়। বাইসাইকেল চালাতে গেলে প্রথমে যত ইজিলি মুভমেন্ট করা যায়, আস্তে আস্তে বাইসাইকেল মুভমেন্ট করাটা কঠিন হয়ে পড়ে, তখন ওই যে প্যাডেল ঘোরানোটা কঠিন হয়ে পড়ে। এতে মানে যন্ত্রের ঢাল বাড়িয়ে দিয়ে তোমার কষ্টের পরিমাণ বাড়ায় দেয়। কষ্টের পরিমাণ বাড়ালে তখন তোমার হার্ট কি রেসপন্স করে, এটা গ্রাফের মাধ্যমে জানা। এটা হচ্ছে মূলত ইটিটি। তাহলে ইটিটির ক্ষেত্রে দেখো, ইসিজির ক্ষেত্রে একজন মানুষের যথেষ্ট, ইটিটিতে কিন্তু একজন মানুষ যথেষ্ট না। ইটিটিতে একজন ডাক্তার সার্বক্ষণিক থাকবেন, ইসিজিতে কোনো ডাক্তার সার্বক্ষণিক থাকবেন না। টেকনিশিয়ান ইসিজি করেন, আর ইটিটি করেন টেকনিশিয়ান প্লাস ডাক্তার দুইজন। ডাক্তার সামনে থাকবে এবং ডাক্তার নন স্টপ রিডিং নিয়ে থাকবে, রিডিং নিতে থাকবে। তোমার হার্টবিটটা দেখবে, সব কিছুর গ্রাফটা বিভিন্ন অবস্থায়, আস্তে দৌড়ানো, হাঁটা, একটু জোরে হাঁটা, একটু আরও জোরে হাঁটা, আস্তে দৌড়ানো, জোরে দৌড়ানো, সব অবস্থার রিডিংগুলি ডাক্তার নেয়। নিয়ে মোটামুটি হার্টে কোনো ব্লকেজ আছে কিনা ইটিটি বলে দেয়, 90% বলে দেয় ইটিটি। এবার ব্লকেজ থাকা যদি এটাতেও কনফার্ম না হয়, তাহলে এনজিওগ্রাম হচ্ছে লাস্ট স্টেজ। তবে ইটিটিতে মোটামুটি বলে দেয় হার্টের অবস্থাটা কি। তাহলে কনসেপ্টটা বুঝছো। আমি এবার তোমার বই থেকে একটু পড়াই, তারপর আমি ভিডিওতে যাই, তাহলে হবে কি তোমার বোঝাটা ক্লিয়ার হবে। দেখো, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে ইটিটি বলে। এগুলি শুনেই গল্পের মতো নাও, তুমি পড়া হিসেবে নিও না, গল্প হিসেবে নাও। যে আর এটা তো আমাদের জীবন এমন এক জায়গা, কখন কে কিসে আক্রান্ত হয় কেউ কিন্তু বলতে পারে না। ফলে তোমার বাবার আজকে ইটিটি করা লাগবে না, তোমার ইটিটি করা লাগবে না, আসলে তুমি বলতেই পারবে না। আমার ইটিটি করা লাগবে না, আমি কি বলতে পারবো? ফলে এগুলি সম্বন্ধে আমি তো কারিকুলাম যারা সেট করেন তাদেরকে ধন্যবাদ জানাই, এমন একটা অধ্যায় সেট করাতে। কারণ আজকে বাচ্চারা এক্সরেতে কি হয় জানে, ইসিজিতে কি হয় কিছুটা জানে সে। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি আমি অতিরিক্ত আলোচনা করছি, কোলোনোস্কোপিও ছেলেমেয়েরা এখন বুঝে, আমি সুন্দর ভিডিও দেখায় বলে দিয়েছি। তারপরে তোমার এমআরআই স্ক্যানটা মূলত যে হাইড্রোজেন আয়ন থেকে সিগন্যাল নেওয়া হয়, প্রোটন থেকে সিগন্যাল নেওয়া হয়, এমআরআই আর রেডিওথেরাপি। দেখো, এমআরআই আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের, খুব সুন্দর করে গ্রুপে দেওয়া আছে। এমআরআইটা ওটাই লিখবা, ইন্টারও এটাই লিখবা, মেট্রিকে যা লিখছি ইন্টার ওটা লিখবা। কিন্তু আর রেডিওথেরাপি যেটা আমার মনে হয় যতগুলি সুন্দর ব্যাখ্যা হয়, রেডিওথেরাপি আমি নিজে রেডিয়েশন নিয়েছি, যেহেতু আমি নিজে রেডিয়েশন নিয়েছি আমি জানি রেডিয়েশনে কি ঘটে। আমি যে ইয়েটা গ্রুপে দিয়েছি রেডিওথেরাপি সম্বন্ধে, এটা হচ্ছে একবারে স্বচ্ছ ধারণা। এর থেকে ভালো ধারণা কোথাও কোনো নেটে ভালো করে লেখেনি, কোনো অংশে ভালো করে লেখেনি। তোমরা রেডিওথেরাপিটা ওভাবে রিডিং পড়াও, রিডিং পড়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করলে আমি উত্তর দিয়ে দেবো। তো দেখো, আমরা প্রত্যেকটা স্ক্যান, সিটি স্ক্যানও বুঝছো যে সিটি স্ক্যান হচ্ছে পরোক্ষভাবে এক্সরে। এক্সরে হয় দ্বিমাত্রিক ছবি নেওয়া হয়, আর সিটি স্ক্যানে ত্রিমাত্রিক ছবি নেওয়া হয়। তাহলে সিটি স্ক্যানে ঘূর্ণনক্ষ ঘুরে ঘুরে এক্সরশ্মি পাঠায়, অনেকগুলি দ্বিমাত্রিক ছবি নেয়, আর কম্পিউটার মনিটর এদেরকে সমন্বয় করে ত্রিমাত্রিক ছবি হিসেবে আমাদের সামনে দাঁড় করাই দিচ্ছে। ফলে আমরা সব চার দিক থেকে একটা অঙ্গের, যে কোনো অঙ্গের চার দিকটা দেখি, এই জন্য এটাকে আমরা ত্রিমাত্রিক ফিগার বলি। সিটি স্ক্যানের সুবিধা অসুবিধা বলছি তোমাদের। এবার ইসিজির কথা বলা হয়েছে, ইটিটির কথা শুরু করছি। যে দেখো, ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকে ইটিটি বলে। এগুলো আন্ডারলাইন করে নেবা তোমরা যখন পড়বা। বলছে স্বাভাবিক অবস্থা হৃৎপিণ্ড থেকে যে সিগন্যালটা আসে সেটা অনেক সময় হৃৎপিণ্ডের সঠিক অবস্থা বুঝায় না। এই জন্য রোগীকে বাড়তি শারীরিক ব্যায়াম অথবা পরিশ্রম করানো হলে হৃৎপিণ্ডের উপর বাড়তি প্রেশার পড়ে। তখন হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পন্দনের হার, ছন্দময়তা এগুলি দেখে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে, মানে করোনারি আর্টারিতে আংশিক অবরুদ্ধ অবস্থা থাকলে সেটা অনেক সময় ইটিটি শনাক্ত করে দেয়। 100% দেয় না, অধিকাংশ ক্ষেত্রে ইটিটি থেকে জানা যায়। ইটিটি করার সময়
বাড়তি শারীরিক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয় কিংবা ট্রেডমিল যন্ত্রে হাঁটতে হয়, ট্রেডমিলে হাঁটতে হয়। পরীক্ষার সময় সাইকেলের গতি ধীরে ধীরে বাড়ানো হয় এবং ট্রেডমিলের ঢাল আস্তে আস্তে খাড়া করে দেয়। ট্রেডমিল প্রথমে প্লেন থাকে, তারপর আস্তে আস্তে ঢাল বাড়ানো হয়, খাড়া করে দেয় এবং তোমার গতি বাড়াতে হয়। কষ্ট খুব, মোটামুটি বেশ কষ্ট, মানে প্রচুর ঘামায় যাওয়া, পুরো দেখবা যে হাতে পায়ে সমানে ঘাম চলে আসছে। তো এরপরে বলছে বাড়ানো হয় কিংবা ট্রেডমিলের ঢাল বাড়ানো হয়। এই বাড়তি পরিশ্রমের কারণে রোগীর হৃৎপিণ্ড কীরকম প্রতিক্রিয়া করে সেটার জন্য ইসিজি রেকর্ড করা হয়। সাধারণত একজন ডাক্তার সার্বক্ষণিক রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন। ইটিটি পরীক্ষার সময় দেখো ডাক্তার এই যে কি বলছে দেখো, একজন ডাক্তার সার্বক্ষণিক রোগীর অবস্থা পর্যবেক্ষণ, আমি একটু আগে বলছি এটা। ইটিটি পরীক্ষার সময় অনুশীলনের সময় রোগীর হৃৎপিণ্ডে যে পরিবর্তনগুলি হয় ইসিজি একজন ডাক্তার সেগুলি শনাক্ত করে রোগীর ইসিজিতে একজন ডাক্তার সেগুলি শনাক্ত করে রোগীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে বলছে অনুশীলনের সময় হৃৎপিণ্ডে যে পরিবর্তন হয় ইসিজিতে একজন ডাক্তার সেগুলি শনাক্ত করে, কারণ ইটিটিতে পরোক্ষভাবে ইসিজি করেই ইটিডি করা হয়। আচ্ছা যাক, এবার আসছি আমরা, আগে বক্তব্যটা আমি শেষ করি। এনজিওগ্রাফি বা এনজিওগ্রামটা কোথা থেকে করা হয়? এনজিওগ্রাম করার পদ্ধতি দেখো, এনজিওগ্রাম একটা জটিল প্রক্রিয়া। আগে এনজিওগ্রাম করার সময় ডাক্তারকে, এখনও এনজিওগ্রাম করার সময় একটা লিখিত সিগনেচার নিয়ে নেওয়া হয়। ওখানে পরিষ্কার লেখা থাকে এনজিওগ্রাম করার সময় যদি রোগী মারা যান তাহলে এই জন্য ডাক্তারকে দায়বদ্ধ করা যাবে না, এবং আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই শর্ত মেনে নিলাম বলে একটা সিগনেচার করতে হবে। এর মানে এনজিওগ্রামের সময় যদি কোনো রোগী মারা যান তাহলে ডাক্তারকে ব্লেম করার কোনো সুযোগ নাই। এবার এখানে আমি কিছু অ্যাওয়ারনেস বলে দিচ্ছি। এনজিওগ্রামে তোমার সিটি স্ক্যানের মতো আগের কোনো প্রিপারেশান নেই, যে একটা প্রিপারেশান নিয়ে এনজিওগ্রামে ঢুকবে তা না। তবে কিছু কাজ আছে। একজন রোগীকে অপারেশন করতে গেলে তখন ডাক্তাররা কিছু রেগুলার টেস্ট দেন, ব্লাডের কিছু টেস্ট দেন। তারপর এনজিওগ্রামে ওই যে সিরাম ক্রিয়েটিনিন এই জিনিসটা এনজিওগ্রামে মাস্ট। তোমার ওই যে সিরাম ক্রিয়েটিনিন যেমন সিটি স্ক্যান করার সময় ওই টেস্টটা করানো হয়, এনজিওগ্রামের সময় সিরাম ক্রিয়েটিনিন এই টেস্টটা করতেই হবে। কারণ এনজিওগ্রামে যে ডাইটা দেওয়া হয় এক্সরেতে সিটি স্ক্যানে সেম ডাই দেওয়া হয়, মানে সিটি স্ক্যানের সময় যে ডাইটা দেওয়া হয় এনজিওগ্রামে সেম ডাই দেওয়া হয়। তাহলে ওই ডাইটা প্রস্রাবের মাধ্যমে ক্লিয়ার হয়। প্রস্রাবের মাধ্যমে ক্লিয়ার হলে ছাঁকনটা চালায় কি? কিডনি। তাহলে ছাঁকন যেহেতু কিডনি চালায়, কিডনি যদি খারাপ থাকে তাহলে কিডনি এর প্রেশারটা নিতে পারে না, যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ। অনেক জায়গাতে তেজস্ক্রিয় বেরিয়াম সরাসরি খেতে দেওয়া হয়। তেজস্ক্রিয় বেরিয়াম ডাইটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, যেটা ভিতর থেকে রেডিয়েশন করবে, বাইরের থেকে স্ক্যানার যখন রে পাঠায় তখন ছবিটা ক্লিয়ার করার জন্য ডাই নামক পদার্থটা দেওয়া হয়। তাহলে সিরাম ক্রিয়েটিনিন এটা মাস্ট করতেই হবে। আর তোমার ইসিজি করা লাগবেই, ইসিজি মাস্ট। বেশ কিছু ব্লাড টেস্ট আছে যেগুলি কমন ব্লাড টেস্ট। ডায়াবেটিস, প্রেশার, ডায়াবেটিস আছে কি না, প্রেশার, ডায়াবেটিস প্রেশার 100% কন্ট্রোলে না থাকলে কোনো অবস্থায় তোমাকে এনজিওগ্রাম করবে না। তোমার কন্ট্রোলে থাকতে হবে, প্রেশার ফুল কন্ট্রোলে থাকতে হবে, ডায়াবেটিস পুরো কন্ট্রোলে থাকা লাগবে, তোমার কিডনির কন্ডিশন ভালো থাকা লাগবে, আর ব্লাডের কিছু রুটিন চেক আপ করানো হয়। এই যেটা যে কোনো অপারেশনে যে চেক আপগুলি করে সেই চেক আপটা করানো হয়, প্লাস ইসিজিটা লাগবে। সকল অপারেশনে ইসিজি লাগবে। দেখো, আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, এই টেস্টগুলিতে শরীরের ভিতরে কোনো যন্ত্র ঢুকায়নি, কিচ্ছু ঢুকায়নি, ভিতর থেকে কিছুই করা হয়নি, সব বাইরের থেকে করা হয়েছে। এনজিওগ্রাম প্রসেসটায় ভিতর থেকে চিকিৎসা দেওয়া হয়। আগে যেগুলি বলছি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এদেরকে কোথা থেকে চিকিৎসা দেয়? বাইরের থেকে রে পাঠায়, বাইরের থেকে অবস্থা পর্যবেক্ষণ করে।
এনজিওগ্রামে কিন্তু বাইরের থেকে অবস্থা পর্যবেক্ষণ করে না, সরাসরি ভিতর থেকে কাজ করে। আচ্ছা, তাহলে এনজিওগ্রামের প্রিপারেশনটা আমি বলছি, এমনিতে নর্মাল কোনো প্রিপারেশন নেই। প্রিপারেশন এটা যে রুটিন চেক আপগুলি করতে হবে, ওগুলি দেখে ডাক্তার দেখবে কিডনি ভালো আছে কিনা, প্রেশার কন্ট্রোলে আছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা। এই তিনটা অবস্থা যদি ফুল ক্লিয়ার থাকে তাহলে এনজিওগ্রামে যাবে। এনজিওগ্রাম করতে গেলে তোমার সরাসরি এখান থেকে সরাসরি একটা ক্যাথেটার ঢুকাই দিয়ে হার্ট পর্যন্ত টেনে নিয়ে আসে, একবারে এখান থেকে ঢুকাই দিয়ে, অনেকের এ পাশ থেকে ঢুকায়। এখানে ভেন আছে, এই শিরার সাহায্যে সোজা তোমার ক্যাথেটারটা নিয়ে চলে আসে। অথবা অনেকের হাতের শিরা দিয়ে আস্তে আস্তে ক্যাথেটার, একটা ফ্লেক্সিবল ক্যাথেটার, এটা ফ্লেক্সিবল খুব নরম ক্যাথেটার ঢুকাই দেয়, এটা হার্ট পর্যন্ত নিয়ে আসে, হাত দিয়ে হার্ট পর্যন্ত নিয়ে আসে, হাত দিয়ে হার্ট পর্যন্ত নিয়ে আসে। এক একজনের মানে কার কোন পরিস্থিতিটা ভালো সেটা দেখে কিন্তু সিদ্ধান্ত নেয়। তাহলে দেখো এনজিওগ্রামের তাহলে পদ্ধতিটা হচ্ছে, তোমার ধরো এই হাতের মধ্যে একটা শিরাকে চিহ্নিত করে এর ভিতরে প্রথমে ডাই ঢুকাই দেবে ইঞ্জেকশনের মাধ্যমে। ডাই ঢুকাই দিলে এটা ব্লাডের সাথে মিশে আস্তে আস্তে শরীরে মিশে যাবে। তাহলে ডাইয়ের কাজ হলো, ডাই হলো এক্স রশ্মিটা ডাইয়ের সাহায্যে ভিতরে অংশ দেখায় সহজ হয়। মানে ডাই থাকলে, ডাই তো একটা তেজস্ক্রিয় পদার্থ, ওটা ভিতর থেকে রেডিয়েশন করে, তখন বাইরের থেকে যে রেটা পাঠায় তখন ওই ছবিটা দেখতে সহজ হয়। ডাই না দিলে ছবিটা ক্লিয়ার দেখা যাবে না, এই জন্য ডাই দিতে হবে, ওটা প্রস্রাবের মাধ্যমে বেরোয় চলে যায়। তো এখন এনজিওগ্রামে তুমি দেখবা, আমরা তো দেখাচ্ছি, ধারণা দিচ্ছি আর কি। তো এনজিওগ্রামে সুবিধা একটা আছে, সেটা হলো এনজিওগ্রাম করতে যে অনেকের হার্টে যদি ব্লকেজ থাকে, দেখা গেলো 3টা ব্লক আছে, কপাল একটু গুরুত্বপূর্ণ বিষয়, কপাল ভালো হলে 3টা ব্লকেজ থাকলে 3টাই খুলে যায়। এই এনজিওগ্রামও একটু বলে দেয় যে এনজিওগ্রাম আগে করার সময় মানুষ 100 জনের মধ্যে 50% লোক ফিরত না, ধরে নিতে 50% মারাই যাবে। এনজিওগ্রাম তখন কঠিন এতটা ছিল, আজ থেকে 20 বছর আগের ঘটনা বলছে, তখন মানুষ কিন্তু বিদায় নিয়ে নিত। আর এখন এনজিওগ্রাম হচ্ছে 1000 লোকের মধ্যে একজনও কিছু হয় না, সেফ। সকালে এনজিওগ্রাম করছে, একদিন তোমার হাসপাতালে থাকতে হবে, পরদিন নিয়ে আসবে, ব্যথা বেদনাও নাই, তুমি ফুল ঠিক হয়ে গেছে। এনজিওগ্রাম করার সময় এখন রিং পরাই দেয় ডাক্তাররা। আমি আগে একটু বলে দেই, ডাক্তাররা তোমাকে জিজ্ঞেস করে নেবে যে আচ্ছা আপনার যদি হার্টে ব্লকেজ ধরা পড়ে তখন কি আমরা রিং পরাই নেব? তাহলে রিংয়ের দামটা আগের থেকে ঠিক করে নেয়, 2-3 জন ডাক্তার থাকে আর কি সাথে, তোমার কোনো ডাক্তারও থাকতে পারে, যদি ক্লোজ কেউ থাকে সেখানে তুমি তাকেও রাখতে পারো। দেখা গেলো তোমার কোনো আত্মীয় এনজিওগ্রাম করা হচ্ছে, সেখানে তুমি তোমার নিজস্ব একজন আত্মীয় ডাক্তারকে সাজেস্ট করলে যে আপনাদের সাথে আমার ডাক্তার থাকবে হার্টের অবস্থা বোঝার জন্য, এটা গ্রহণ করে ওরা, এটা থাকতেই পারে। তো এখন অনেক সময় দেখা যায় নিজস্ব একজন ডাক্তার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আর বাইরের ওরা যখন দেখে যে এনজিওগ্রাম করার সময় ব্লক খুলে গেছে, তাও ব্যবসার জন্য তারা একটা রিং পরাই দেয়। হ্যাঁ, কিন্তু তোমার ডাক্তার থাকলে সে দেখা যায়, যেমন আমার ভাইয়ের এনজিওগ্রাম করছে, আমার দুলা ভাইদের এনজিওগ্রাম করছে, করার সময় দেখা গেল একজনের রিং পরায়নি। আমার 2 ভাইয়ের এনজিওগ্রাম হয়েছে, আমার ভগ্নিপতির এনজিওগ্রাম হয়েছে, কাউকে রিং পরায়নি, কারণ ডাক্তাররা বলছিল রিং পরানো লাগবে। দেখা গেল এনজিওগ্রামই খুলে যাচ্ছে, ব্লক খুলে যাচ্ছে। এটা কিন্তু ভালো একটা প্রসেস। আর এখন বলছে 1000 জনে একজনও মারা যায় না। হ্যাঁ, মারা যায় কারা? যাদের বয়স 90 বছরের উপরে, অর্থাৎ শরীরে এত লোড নিতে পারে না, তারা মারা যায়। আর অনেকের লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কিন্তু আসলে অ্যানেস্থেসিয়া না দিয়ে এখন ডাক্তাররাই রুগীকে বলে যে আপনি, ডাক্তাররাই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বলে যে দেখেন আপনার হার্টের অবস্থা, এই ব্লকটা আছে, একবার হাত দিয়ে স্ক্রিনে মনিটরে দেখায় দেয় এখানে এই ব্লক আছে, এই ব্লক 90% ব্লক, 99% ব্লক আছে, আপনার এখানে ব্লক মুক্ত করতে হবে, খুলতে হবে। এখন ব্লকের পরিস্থিতি যদি খুব খারাপ হয়, যদি দেখে যে এনজিওগ্রাম হচ্ছে না, রিং পরানো তো হবে না, তখন ওই এনজিওগ্রামে বলে দেবে আপনার ওপেন হার্ট করা লাগবে। ওপেন হার্ট মানে করা দিয়ে এটুকু এখান থেকে ফেলে দেয়, কেটে এরকম আলাদা করে ফেলে, আলাদা করে ওখান থেকে হার্টটা বের করে কাজ করে। ভিডিও দেখে নিও ইউটিউবে, তাহলে বুঝবা যে কী চিকিৎসা পদ্ধতি ওপেন হার্ট। ওপেন হার্টে অনেকেই ভালো আছে, অনেকেই ভালো থাকে। আগে ওপেন হার্টে তো
100 জনের 2-3% বাঁচত, এখন 100 জনে 95% বেঁচে যাচ্ছে। এবং ওপেন হার্ট করে অনেকেই ভালো আছে, আমার পরিচিত বহু লোক ওপেন হার্টের পর ভালো আছে। বহু লোক আমাদের পরিচিত, আমার পরিচিত শ্বশুর আত্মীয় স্বজনের মধ্যেও আমি জানি। তাই এগুলি আমি কিন্তু পড়ানোর পাশাপাশি অ্যাওয়ারনেসটা বলতেছি, তোমার এই কথাগুলি জানা দরকার যে তুমি একটা জিনিস শিখছো যে রিং পড়াবো কিনা, তার জন্য যদি নিজের একজন ডাক্তার থাকে সে সিদ্ধান্ত দিতে পারে, এটা তুমি জানবে। তারপর তোমার আগের থেকে তোমার ইসিজি করবে, তারপর ব্লাড টেস্ট করবে, ব্লাডের কিছু কমন এগুলি আগের দিন করে নেবে, কিডনির টেস্টটা আগের দিন করে নেবে, এগুলি তোমার আগের থেকেই জানা থাকা ভালো। তাহলে জানলে হবে কি, তুমি নিজেও হয়তো একটু পড়ছো, তোমার বাস্তব জন্য পড়া আছে, তুমি তখন বলবে যে তোমার বাবা মাকে বলবে যে হ্যাঁ আমি ভিডিও দেখছি, আমার স্যার পড়াইছে, সেখানে স্যার এগুলি সম্বন্ধে সুন্দর আলোচনা করছেন, আমরা মোটামুটি প্রিপারেশনটা জানি। তাহলে হবে কি, তুমি আগের থেকে যদি কিছু জানো, জেনে ডায়াগনস্টিকে গেলে তুমি প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। আমার ভাইয়ের 3টা ব্লক ছিল, কিন্তু আল্লাহ দিলে এখনও উনি সুস্থ আছেন। আমার দুলাভাইয়ের একাধিক ব্লক ছিল, উনি পুরোপুরি সুস্থ আছেন, আজকে প্রায় 8-10 বছর হয়ে গেছে, ওনার কিন্তু হার্টে রিং পরানো লাগেনি। রিং পরানোকে স্টেন্ট, রিংয়ের অপর নাম হলো স্টেন্ট, STENT, স্টেন্ট। তো যাই হোক, আমরা এখন এনজিওগ্রাফি, ইসিজি, ইটিটি এগুলো একটু ভিডিওতে দেখি, ঠিক আছে? আমরা ভিডিওর দিকে আসছি, আমরা ভিডিওতে দেখব ইটিটিটা কিভাবে করে, মনোযোগ দেওয়া। আচ্ছা, একটু সময় দেবা, কারণ আমাদের সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তোমরা আমরা দুইটা ইটিটিতে 2টা ভিডিও দেখাবো, এনজিওগ্রাফিতে 2টা ভিডিও দেখাবো। আচ্ছা দেখো, ফার্স্ট কাজ যেটা, শুরু করি আমি। এই যে ফার্স্ট হচ্ছে বুকের পশমটা একটু ছেঁচে নিতে হয়, ওটা দেখানো হয়নি। আচ্ছা, সেন্সরগুলি 10টা সেন্সর বসানো আছে। হ্যাঁ, এই যে প্রথম দেখো, এই সেন্সর 10টা বসানোর ব্যবস্থা করে দিচ্ছে। একটা মনিটর তোমার কোমরের পাশে বসাই দিবে, দেখো এই একটা মনিটর কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এবার স্থির ট্রেডমিল যন্ত্রে অনবরত হাঁটতে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে, দেখো। ডাক্তার একজন সার্বক্ষণিক পাশে থাকবেনই। ওই দেখো ডাক্তার বলে দিচ্ছে। So which is good. We would actually like patients to go for as long as they can, right? Yeah. I never finished the stage. Okay. So let's try to do your best, okay? Yeah. Another 10 seconds. Another 10 seconds, okay. Sure. Yeah. Oh, we stopped now. Okay, that's all done. Alright, so we go. Keep walking until it comes to a stop, okay? Wait for us.
Stay on the treadmill. And I'm going to get your blood pressure. Drop your left arm down. আচ্ছা, আমরা আরেকটা ভিডিওতে যাব একটু। Stage increases. Repeat something because it's quite a jump to workload. Yeah. And the body isn't usually. Accustomed to it, right? Yeah, exactly. But that's the purpose of the. হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছে কোনো অ্যাবনর্মাল কিছু নয়, হি ইজ অল ক্লিয়ার, সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, কোনো অ্যাবনর্মালিটি নাই। আচ্ছা, আমরা চলে আসি আরেকটা ভিডিওতে, একটা ভালো ভিডিওতে যাই। একটু জ্ঞান অর্জনের জন্য আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, এটা মোটামুটি এটাও ভালো ভিডিও। Your GP sent you up to the clinic this morning for does it make you feel better? You can also get it. দেখো একবারে প্রথম থেকে সেন্সর বসানো থেকে শুরু করে সবকিছু এখানে ধারাবাহিকভাবে আছে। এর সাথে ইসিজি সেন্সরের সাথে সেন্সরে একটু পার্থক্য আছে কিন্তু। দেখো এখানে ডান পাশে কিন্তু দুইটা সেন্সর বসানো, আর মনিটরটা অলরেডি কোমরে ঝুলাই দিচ্ছে। পার্থক্য দেখবা এখানে কিন্তু হাতে পায়ে কোনো সেন্সর নেই। ফুল প্রিপারেশনটা এখানে দেখানো হচ্ছে, এটা এই ভিডিওটা তোমাকে অনেক ক্লিয়ার করবে ধারণা। দেখো হাতে পায়ে কোনো সেন্সর নাই, শুধু হার্টের অবস্থাটা পর্যবেক্ষণ। ডাক্তার তার সাথে ডিসকাস করছে, আর টেকনিশিয়ান একজন কিন্তু পাশে দাঁড়ানো আছে। দেখো প্রেশার জানার জন্য, হার্টের অবস্থা মনিটর করার জন্য মনিটর দেওয়া আছে। এখানে হিসাব অনুযায়ী সেন্সর 10টাই হওয়ার কথা আর কি, তোমরা দেখবা যে 10টাই আছে, 10টা সেন্সরই আছে, কিন্তু সবগুলি বুকে। এটা স্থির ট্রেডমিল যন্ত্রে আস্তে আস্তে হাঁটতেছে, দেখো প্রথমে ধীরে ধীরে হাঁটতেছে। স্যার এটা একটা ট্রেডমিল যন্ত্রে হাঁটতেছে, কাউকে সাইকেল চালাতে দেয়, কাউকে ট্রেডমিল যন্ত্রে হাঁটতে দেয়, এখানে হাঁটছে স্লো মোশনে। এই যে দেখো আস্তে আস্তে ঢাল বাড়াবে, মানে এটাকে একটু খাড়া করে দেবে এবং বেল্টের গতিটা বাড়ায় দেবে। এই দেখো ইসিজি হচ্ছে, হাঁটতেছে, ইসিজি হচ্ছে, হার্টের অবস্থা বোঝা যাচ্ছে। দেখো একটু গতি বাড়াচ্ছে, কিন্তু গতি বাড়ছে।
দেখো গতি বাড়াচ্ছে কিন্তু এই যে ওয়ান ফর কুইকার ওয়ার্ক ফর ইউ এই অবস্থায় ইসিজিটা নিচ্ছে ডাক্তার ইসিজি মনিটর করতেছেন এই যে ডাক্তার মনিটর করতেছেন বাম পাশে যিনি ডাক্তার যাও এটা হচ্ছে আমাদের মূলত ইটিটি পদ্ধতিটা তুমি বুঝে গেছো এবার আমরা আসি এনজিওগ্রাফি এনজিওগ্রাফি একটা জিনিস আছে একটু খেয়াল করবা এই যে দেখো হার্টবিট হৃদস্পন্দন এই যে রক্তকণিকাগুলি দেখো বিভিন্ন করোনারি আর্টারিতে রক্তকণিকা প্রবাহ Most coronary angioplasty procedures last between 30 minutes to 3 hours. Once the patient is admitted, his heart is monitored and is given an intravenous sedative to relax the body. A needle is inserted through the wrist into the radial artery. A guide wire is then passed through এটা হলো ক্যাথেটার এই ক্যাথেটার ঢুকাই দিচ্ছে একটা ফ্লেক্সিবল ক্যাথেটার up to the heart. A flexible এই যে catheter আস্তে আস্তে is দিয়ে slipped দিচ্ছে over the wire and threaded up to the heart. আগে ডাই ঢুকানো হবে ডাইটা দেখানো Using হয়নি a তোমাদের continuous X-ray imaging device called fluoroscope. At this point, the guide wire is removed and the tip of catheter is positioned to enter the coronary artery. A special dye is injected which allows the fluoroscope to take X-ray এই যে ব্লকটা images দেখো in ব্লক দেখাচ্ছে এই ব্লকটা ক্লিয়ার করে and দিচ্ছে helping identifying the position of the block. This is called angiogram. Once the এই যে একটা blockage ব্লক is পাওয়া গেছে এখানে a flexible guide wire is inserted into the artery. এই দেখো একটা বেলুন ঢুকাই দিচ্ছে Followed by a balloon এই বেলুন দিয়ে আস্তে করে ফুলাই দেবে এটা মোটা হয়ে যাবে position itself at the site of the blockage. Rapid inflation and deflation of the small balloon pushes the vessel wall out, re-establishing the flow of blood. একটু কথাটা খেয়াল করো এই জায়গাটা তোমার ব্লক হওয়ার কারণে সংকুচিত হয়ে গেছে ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে হার্টে যার কারণে তার কষ্ট হয় এখন একটা বেলুন ঢুকাই দিয়েছে বেলুনটা দিয়েছে তোমার এই যে ক্যাথেটারের মধ্যে একটা বেলুন ছিল বেলুনটা একবার সংকোচন একবার প্রসারণ করছে সংকোচন প্রসারণ করলে আস্তে 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 দেখা গেলো ওই জায়গাটা ঠিক হয়ে গেল ওই জায়গাটা পূর্বের মতো হয়ে যায় তখন কিন্তু অনেকের হয় কি রিং পরানো লাগে না এই যে বেলুন ফুলাই দিয়ে কয়েকবার সংকোচন করে প্রসারণ করে সংকোচন প্রসারণের পরে দেখা যায় যে জায়গাটা ব্লকেজ ছিল ব্লকেজের জায়গাটা সরু রাস্তাটা পূর্বের ন্যায় হয়ে গেছে তখন বলে যে আপনারা রিং পরানো লাগবে না কিন্তু যদি দেখে যে হয়নি তখন এর মাধ্যমে একটা রিং নিয়ে আসতেছে রিংটা একটু রিংকে বলা হয় স্টেন্ট STENT স্টেন্ট রিংকে বলা হয় এই রিংটা দেখো কিভাবে আসছে After the blocked vessel is reopened, বেলুন দিয়ে আগে দেখতেছে অবস্থাটা নর্মাল করা যায় কিনা সংকোচন প্রসারণ করে the same treatment procedure is repeated in the case এখন একটা স্টেন্ট বা রিং পরাবে Most patients may also receive a coronary stent, which is a small tube made of এই রিং নিয়ে আসছে দেখো designed to keep the artery open once it has been treated. A collapsed stent is placed over the deflated balloon catheter as it is inserted into বেলুন position. ফুলাই দেবে When the balloon is inflated, the stent expands. এই দেখো স্টেন্টটা বসে গেল এবার বেলুন সংকোচন করে ক্যাথেটারটা টেনে নিয়ে চলে যাবে leaving the stent behind to hold the artery open permanently. এইটা রিংটা বসে থাকে Post-treatment, a pressure bandage is applied over the radial artery to prevent bleeding. One will need to lie down for several hours during which signs of bleeding or chest pain will be monitored. The patient may either be discharged on the same day or after an overnight stay at the hospital. হ্যাঁ বলছে কতক্ষণে একটা আরেকটা ভালো ভিডিও দেখো তাহলে স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা আসবে এই ভিডিওটা সুন্দর ভিডিওটা আমার পছন্দের ভিডিও
হার্টবিট। এই যে দেখো চর্বি জমে গেছে, জমে রাস্তা সংকুচিত করে ফেলছে, ফলে রক্তকণিকাগুলি স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ দেখো এই ব্লকেজের কারণে রক্ত চলাচল ওই যে ন্যারোড হয়ে গেছে, যেটা এই যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, রক্ত কণিকাগুলি বাধাগ্রস্ত করতেছে। এ ডাই দিল, এ ডাই চলে যাচ্ছে। এটা মূলত ডাইয়ের কাজ হচ্ছে এক্সরের সাহায্যে দৃশ্যমান হতে সহায়তা করবে। এবার এই ক্যাথেটার আসতেছে, দেখো ফ্লেক্সিবল ক্যাথেটার দিচ্ছে, এই স্ট্যান্ড বসায় দিচ্ছে, আগে বেলুন ফুলাই দিচ্ছে, বেলুন ফুলাই ওটাকে প্রসারিত করে নিচ্ছে। দেখো এই সংকুচিত জায়গা আস্তে আস্তে প্রেসার দিয়ে প্রসারিত করে নিচ্ছে। ন্যারোড লুমেন এবার রিং নিয়ে আসবে। দেখছি এখন রক্ত কণিকা চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। এবার রিংটা দেখো, এই হলো সেই রিং, যে রিংটা আমরা বলি যে রিং পরা হাঁটে, এই সেই রিং। রিংটা দেখতে কেমন দেখে না, সব রকম এটা 3D ইমেজ। এই যে রিং এর চেহারা দেখো, রিং মোটামুটি ভালো ব্যবস্থা, রিং পরালে খুব একটা অসুবিধা হয় না, রোগী ভালোই থাকে। দেখে ভয় লাগার কথা যে এত বড় রিং, আসলে কিন্তু এত বড় না, অনেক বড় করে দেখাচ্ছে, 3D ইমেজ অনেক বড় করে দেখাচ্ছে। 0.5 মাইক্রোলেয়ার, এই হলো রিং এর মূল চেহারা। এই রিংটাকে আমরা বলি স্টেন্ট। এই ক্যাথেটার আসলো, এই আসার সময় রিংকে নিয়ে আসছে, এইবার দেখো রিংটা বসাই দিল, এই স্ট্যান্ড বসাই দেওয়া হলো। এবার আস্তে করে ক্যাথেটার চলে যাবে, বেলুন সব বাইরে চলে গেল, এখন এটা ফিক্সড হয়ে গেল। রক্ত চলাচল, রক্ত কণিকা চলাচল দেখো কোনো অসুবিধা নেই, ফলে তোমার যেমন ছিল নর্মাল যে অবস্থা থাকে সে অবস্থায় চলে আসলো। রক্ত কণিকাগুলি দেখো খুব স্বাভাবিক চলাচল চলছে। শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া নেই। তাহলে আমার মনে হয় এটা এনজিওপ্লাস্টি বলা, এনজিওগ্রাম করার সময় যে স্ট্যান্ড করানো হয় এই পদ্ধতিকে বলে এনজিওপ্লাস্টি। আর আরেকটা জিনিস একটু খেয়াল করবা, আমি তোমাদের প্রশ্ন নেব ভিডিও থেকে বেরোয়, আমি তোমাদের প্রশ্ন নেব ভিডিও থেকে, আমি বেরোলাম, আচ্ছা একটু বলে দেই, ওপেন হার্ট করার সময় করে কি, অনেক সময় দেখা যায় শিরা যদি খুব বেশি ব্লকেজ হয়ে যায় তাহলে ওই শিরাটা ভেনটা কেটে ফেলে পায়ের বিভিন্ন জায়গায় এমন এমন শিরা আছে যেটা আমাদের কোনো প্রয়োজন কাজে আসে না, তখন ওই পায়ের থেকে হাতের থেকে শিরা কেটে নেয়, কেটে নিয়ে ওখান থেকে ওটা ওই হার্টের মধ্যে বসায় দেওয়া, হার্টের মধ্যে সেলাই করে বসায় দেয়। ওপেন হার্ট করা, এটা ওপেন হার্ট করার সময় করা হয় আর কি। তখন ওটা একটা পার্মানেন্ট ব্যবস্থা যে তোমার পায়ের থেকে শিরা নিয়ে হার্টের মধ্যে বসায় দিচ্ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ওপেন হার্টের সময় এই কাজটা করে আর কি, যে ব্লকেজগুলি এভাবে মুক্ত করা যাবে না তাদের জন্য করা হয়। এখন এই সম্বন্ধে কোশ্চেন যদি তোমার থাকে তুমি কোশ্চেন করো, আমি দেখে যতটুকু পারি কোশ্চেন উত্তর দেবো। আর আমি
এগুলির সাথে এগুলি পড়ানোর জন্য আমি ডাক্তারদের সাথে একাধিক ডাক্তারের সাথে আলোচনা করে নেই, আলোচনা করি যাতে করে তোমার উপকার হয়। আচ্ছা, প্রশ্ন করো, রিংটা কি অনলি প্রসারিত হতে পারে? না, নিজে নিজে প্রসারিত হতে পারে না, ওটা প্রসারিত হয় শুধুমাত্র বেলুন দিয়ে এটা প্রসারিত হতে পারে, এবং এটা একসময় অ্যাডজাস্ট হয়ে যায় শরীরের সাথে। কিন্তু এর একটা নেগেটিভ দিক আছে। দেখো, নেগেটিভ দিক হলো অনেক সময় দেখা যায় জোরে হাঁচি দিলে, প্রচণ্ড কাশি হলে রিংটা ডিসপ্লেস হয়ে যেতে পারে। এদের জন্য একটু, যাদের প্রচণ্ড কাশির সমস্যা আছে, হাঁচির সমস্যা আছে, তাদের জন্য রিংয়ের ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তোমরা প্রশ্ন করো, আমি দেখি। ফাহমিদ অমিয়, সে ঠিক আছে, কিন্তু যদি বেশি হয় তাহলে তো হার্টের ব্লকেজটা ফেটে যাবে না? ফেটে যাওয়া কোনো ডাক্তার ওটা বুঝেই কাজ করবেন। স্যার, ওই চর্বি একেবারে সরিয়ে দেওয়া যায় না। না, চর্বির লেয়ারটা যেভাবে দেখা যাচ্ছে এটা একবারে সরিয়ে দেওয়া যায় না। যায় না বলেই ওখানে চর্বি হয়ে গেছে। এক, চর্বি কমাতে পারো, প্রচুর ব্যায়াম করবা, কম খাবা, চর্বি জাতীয় জিনিস কম খাবা, উপোস থাকবা, প্রচুর মানে রোজা রাখা, যেটা প্রচুর রোজা রাখো, উপোস থাকো, ব্যায়াম করো, শরীরের উপর প্রেশার ক্রিয়েট করো। তখন যে চর্বিগুলি এক্সট্রা চর্বি, যেমন আমার শরীরে প্রচুর চর্বি জমা আছে, আমি যদি প্রচুর ব্যায়াম করতে পারতাম, আমার ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারও কমে যেত, চর্বিগুলিও গলে যেত। এখন চর্বি গলানোর রাস্তা কি? এক হলো রোজা থাকা, মানে খালি পেটে থাকা। খালি পেটে থেকে ব্যায়াম করতে হবে। আর খালি পেটে থাকতে হলো শরীর যেন অ্যাডজাস্ট করে নেয়, তার জন্য এনার্জেটিক কিছু খাবার খেতে হবে, যেটা বিভিন্ন ডাক্তাররা দিয়ে থাকেন, যে আপনি খালি পেটে থাকবেন, কিন্তু খালি পেটে থাকার সময় আপনাকে বাদাম খেতে হবে, মানে খুব পুষ্টিকর কিছু খাবার দেওয়া হয়, যে এটা জানে এনার্জিতে ঘাটতি না হয়, আপনি যেন অনেক দুর্বল না হয়ে যান। তারপর প্রচুর ব্যায়াম করতে হবে, তাহলে চর্বি নিজে নিজে গলে যাবে। কিন্তু এর মাধ্যমে চর্বি নিয়ে আসার পদ্ধতি নাই, থাকলে ডাক্তাররা শুধু চর্বিটাই নিয়ে আসতো। আচ্ছা, এখন যে প্রশ্ন করছো, আমি প্রশ্ন দেখি, রিংটা কিসের তৈরি? রিংয়ের প্রিপারেশন, আচ্ছা, রিংয়ের কিসের তৈরি? তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখবা যে স্টেন্টটা কিসের তৈরি। এটা আমার অ্যাকুরেট আমি বললে ভুলও হতে পারে, আন্দাজে আমি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, রিংটা কি অনলি প্রসারিত হতে পারে? এটা তো বলে দিয়েছি। হ্যাঁ, প্রসারিত হয়। সংকুচিত হতে হলে বাইরেতে প্রেসার দিলে সংকুচিত হবে, আর ভিতরতে প্রেসার দিলে প্রসারিত হবে। স্যার, তাহলে রিং বসানোর মাধ্যমে কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? হ্যাঁ, অনেকের বাবাদের দেখবা হার্ট রিং পরানো আছে, এটা খুব ভালো প্রসেস। অনেকের 2বার রিং পরাতে হয়, 2-3বার রিং পরাতে, অনেকের একবার রিংয়ে সারা জীবন কেটে যায়। এটা সার্জারিটা কেমন হয়েছে, মানে রিং পরানোটা কত ভালো হয়েছে। আর যদি ওনার হার্টের প্রবলেম না থাকে, ওই হাঁচি কাশি, মানে প্রচুর প্রেশার দেওয়ার কাজ না থাকে, রিংটা কিন্তু খুব ভালো ব্যবস্থা। রিং পরায় 100 জনের মধ্যে 95 জন ভালো আছে, এবং এটা খুব ভালো ব্যবস্থা। তোমাদের যাদের বাবারা করছেন তাদের তুমি দেখবা তোমার বাবা কিন্তু খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুধু চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করা উচিত, এই যা, আর একটু হালকা ব্যায়াম করতে হবে। ওপেন হার্ট করেই ভালো হয়ে যাচ্ছে, ফুল ভালো। স্যার, ওটাকে বাইপাস সার্জারি বলা হয় না? না, বাইপাস সার্জারি আলাদা। বাইপাস সার্জারির ক্ষেত্রে ওপেন হার্ট করতে হবে, পুরো হার্ট ওপেন করার পরে এটাকে আমরা বাইপাস সার্জারি বলি। এটা একটু জটিল। স্যার, তাহলে কি রিং পরানোর মাধ্যমে নেওয়া সম্ভব? হ্যাঁ, এটা তো বলে দিয়েছি। কোনো কারণে রিং যদি সরে যায়, সেটা কি বার করে আনা হয় নাকি আবার আগের জায়গা বসিয়ে দেওয়া হয়? যদি কোনো কারণে রিংটা সরে যায়, তাহলে রিংটা বের করে এনে নতুন রিং সেট করা, ইমপ্লান্ট করার কথা বলা হয়ে থাকে, যে নতুন রিং সেট করতে হবে, রিংটা বের করে এনে নতুন রিং সেট করতে হবে, এটা বলা হয়ে থাকে। বাকিটা আসলে আমি কোনো ডাক্তার থেকে আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করব এটা। তবে আমার যতটুকু জানা আছে যে রিংটা সরিয়ে নিয়ে নতুন রিং বসাতে হবে, রিং নতুনভাবে বসাতে হবে। কারণ একই ব্যক্তির 2বার রিং পরানো লাগছে, 3বার রিং পরানো লাগছে, এরকম পরিচিত আছে আমার। একজন আছে 3বার পরানো লাগছে, একজন, আর একাধিক জন আছে পরিচিত যারা 2বার রিং পরাতে হয়েছে, আর এমন পরিচিত আছে যারা একবার রিং পরাইছে। আমাদের যেমন আমরা যারা এই বেজে আছে, আমাদের সাইন কলেজের টিচারের মধ্যে শ্রদ্ধেয় লতিফ স্যার একবার রিং পড়াইছেন, আমাদের শ্রদ্ধেয় এই যে জাফর সাদিক স্যার, তিনি একবার রিং পড়াইছেন। আল্লাহ ধরে খুব ভালো আছেন, একবারই হয়ে যায়।
হ্যাঁ বলছে স্যার রিং পরানোর সময় রিং পরানোর পরে তো ফ্যাটটা সরানো হয় না, ফ্যাট তো ওখানেই সংকুচিত হয়ে থাকে। হ্যাঁ সংকুচিত হোক, রিং তো এমন একটা ব্যবস্থা, পার্মানেন্ট ব্যবস্থা, এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে গেলে ওই চর্বি আর অসুবিধা করে না আর কি। এখন তুমি যদি নতুন বেশি চর্বি না খাও তাহলে চর্বি জমবে না, তখন ওই যে চর্বি ছিল ওই চর্বি তো কনজাস্টেড হয়েই আছে। এখন তুমি যদি এরপর আরও চর্বি খাও তখন রিংয়ের ভিতরে আবার ফ্যাট জমা শুরু করবে, তখন আস্তে আস্তে আরও বেশি ক্ষতিকর হবে। তাহলে ক্ষতিটা কোথায় দেখো, তো রিং পরানোর পর এবার ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছ, প্রচুর গরুর গোশ খাচ্ছ, প্রচুর খাসি মাংস খাচ্ছ, চর্বি জাতীয় খাবার প্রচুর খাচ্ছ, খাওয়ার পরে এবার কিন্তু ফ্যাটটা সরাসরি রিংয়ের ভিতরতে বসা শুরু করবে। এখন আগে যা একটু সংকুচিত করবে, এবার কিন্তু হার্টের অবস্থা আরও খারাপ করে দেবে। তাহলে আর হার্টের ব্যথাটা হয় বুকের এখানে ঠিক মাঝখানে বেশ অসহ্যকর ব্যথা হয়ে থাকে। রিংটা কি মরিচিকা না মরিচিকা ধরার ব্যবস্থা নেই, ওটা ওরকম রিং। স্যার রিং বসানোর পর সাইডে যে চর্বি থাকে সেগুলো কোথায় যায়? ওগুলি থেকে যায় বলছে নতুন ফ্যাট না খেলে ওই চর্বি তো তোমার সমস্যা করছে না, ওটা তো সংকুচিত হয়ে গেছে। রিংটা মরিচিকা ধরে না তা তো বলে দিয়েছি। তারপরে কারণ এমন উপাদান দিয়ে তৈরি যেখানে আসলে মরিচিকা ধরার ব্যবস্থা নেই। তারপরে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে কি রিং সরে যাবে? জেনারেলি রিংটা বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আর সরে না। স্যার আমাদের শরীরে তো নিজস্ব একটা তাপমাত্রা আছে, এটার ফলে কি রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ না, এতে রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ হবে না। ডাই কি কটু স্বাদ যুক্ত, মানে টেস্ট কেমন? ডাইটটা তো আমি একাধিকবার খেয়েছি, এই জন্য আমি জানি আর কি। ডায়েট টেস্টটা একটু লেবুর রস দিয়ে দেয়, লেবুর রস দিয়ে পানির মধ্যে লেবুর রস দিলে যে টেস্ট, মূলত সেই পানি খাওয়ার টেস্টটাই হচ্ছে ডায়েট টেস্ট। কিন্তু যদি তোমার সরাসরি বেরিয়াম খেতে দেওয়া হয়, ওই এটা একটু টেস্ট ভিন্ন। তোমার একটু অস্বস্তি লাগবে, অনেকে তো বমিও করে দেয় ডাই খেতে যেয়ে। ডাইটা মূল রেডিও অ্যাক্টিভ পদার্থ, তো তেজস্ক্রিয় পদার্থ। যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট আছে বলছে, হ্যাঁ হাসি কাশিতেই তো সমস্যা হয়, এটা তো বলছি। তারপরে বুঝবো কিভাবে সরে গেছে হার্টে? এটা বোঝা যাবে সরে গেছে কিভাবে, এটা বোঝার জন্য তোমার যদি হার্টে পেইন শুরু হয়, আবার তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বুঝে নেবেন, বা আরেকবার তোমার এনজিওগ্রাম করা লাগবে আর কি। এরপরে স্যার কত ছোট, ওটা সাইজটা দেখে নিও তোমরা। এরপরে এক্সারসাইজ করলে কি তাহলে ব্লকের চর্বি গলে যা? হ্যাঁ, তখন রিংটা কিভাবে বের করে? না, তোমার রিংটা বের করার তো দরকার নেই, রিংটা আসলে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি বলে দিয়েছি একটা সময় বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আর অসুবিধা হয় না। আর এক্সারসাইজ করলে এমনিতে চর্বি গলে যায়, চর্বি গলে গেলে রিংটা বসে যায়, রিংটা বডি অ্যাডজাস্ট করে নেয়। আমাদের বডিতে অনেকে যেমন হার্নিয়া অপারেশনের পর, যেমন আমার হার্নিয়া অপারেশন করা লাগবে, হার্নিয়া অপারেশনের পর ওই জায়গার মধ্যে তোমার দিয়ে দেয়, নেট দিয়ে দেয়, ওই নেটটা বডির সাথে সেট হয়ে যায়, ওটা ফিক্সড হয়ে যায়, ওটা অসুবিধা হয় না। ডাইটা কটু স্বাদযুক্ত। স্যার আমাদের শরীরে তো নিজস্ব তাপমাত্রা, এটা বলে দিয়েছি আমরা। ডাই কি কটু স্বাদযুক্ত? স্বাদ কেমন? কটু স্বাদযুক্ত মানে খুব বেশি ভালো স্বাদ না। স্যার কোনো ডাক্তার যদি ভুলবশত বেলুনে অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলে তাহলে কি কোনো সমস্যা হবে? ডাক্তার একজন থাকে না বাবা, ভুলবশত কোনো প্রেশার দেওয়ার সুযোগ নাই। মেশিন চালায়, মেশিনে জানে। এখানে একজন ডাক্তার থাকে না, 2-3 জন ডাক্তার থাকে, সব টেস্টে একজন ডাক্তার থাকে। এনজিওগ্রাম কস্তি টেস্ট, একজন ডাক্তার থাকে না, একাধিক ডাক্তার থেকে অবজার্ভ করে, প্লাস তোমার নিজের ডাক্তারও থাকতে পারে, পরিচিত ডাক্তারও। ফলে ওখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু বডি যদি নিতে না পারে, তোমার বয়স বেশি হয়ে গেলে এখন সমস্যা হয়, কিন্তু এখন 100% কিউর হয়, ভালো হয়। এটা খুব ভালো ব্যবস্থা, এনজিওগ্রাম টেস্টের মধ্যে খুব ভালো জিনিস। কোনো ডাক্তার এই জন্য ভুলবশত ডাক্তারের এখানে ভুল হওয়ার সুযোগ নাই। রিং পরানোর পর কি এমআরআই করে? না স্যার, এটা একটা সমস্যা, রিং পরানোর পর এমআরআই করানো যাবে না। রিং পরানোর পর কি এমআরআই? এটা যাবে না স্যার। এই হলো, আমরা অনেকগুলি প্রশ্ন উত্তর দিয়েছি তোমাদের উপস্থিতি। আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করব। নেক্সট ক্লাসেও যদি তোমার অধ্যায় পড়তে যে কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করবা। আর আমি চাই তোমরা এই যে 61 জন 10-এ আসো, তাহলে 9-এ ধরো 80 জন থাকে, 80-র সাথে 61 জন যোগ হলে কত? 140-42 জন। আমি জারণ বিজারণ করাচ্ছি 9-এ। ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় জারণ বিজারণ। এবং জারণ বিজারণের গতকালকে যে ক্লাসটা, জারণ সংখ্যা নির্ণয়ের যে ক্লাসটা গতকালকে করানো হয়েছে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো বাবারা,
ক্লাসটা জারণ বিজনের ক্লাসটা কন্টিনিউ করো। সপ্তম অধ্যায় বেশ জটিল, তোমরা জারণ বিজনের ক্লাস 9-এর সাথে কন্টিনিউ করো, তোমার খুব উপকার হবে। আর গতকালকে ক্লাস, গত পরশু দিনে জারণ বিজনের ক্লাসটা, জারণ সংখ্যা নির্ণয় গতকালকে একটু আলোচনা করে দিয়েছি, অনেকগুলি নতুন যোগ নিয়ে আসা হয়েছে। একটু দেখো, দয়া করে একটু লেখাপড়া করো, দুষ্টুমি তো অনেক করো, দুষ্টুমি করো, সময় পেলে গেমে চলে যাও, তারপরে হেডফোনে গান শোনো, এগুলো অপরাধ না। অবসর টাইমে করলে এটা অপরাধ না। আমি যেমন আমার দুপুরে পড়ানো শেষ, 12টা আমার একটা জুম ক্লাস আছে, তারপরে আমার পড়ানো শেষ। আমি কিন্তু 1 ঘন্টা হয় ঘুমাবো বা রেস্ট নেবো, 1-2 ঘন্টা রেস্ট নিয়ে আমিও পারলে একটা ভিডিও দেখবো, একটা ছবি দেখবো, যদি সময় পাই ছবি দেখবো, আর না হলে আমি তোমার জন্য একটু পরদিনের প্রিপারেশান নেবো। তো রেস্টের দরকার আছে, কিন্তু তোমরা করো কি, রেস্টটা প্রাধান্য দাও, পড়ালেখাটাকে গৌণ করে দাও, এই কাজটা করো না। জীবনে প্রাপ্ত নাম্বারে আমি বলবো যে করোনা তোমার জন্য একটু আশীর্বাদ হিসাবে চলে আসুক না, বেরেসার আশীর্বাদ। তুমি কিন্তু এত লম্বা টাইম পেতে না। আমি খুব আনন্দের সাথে এখন সময় নিয়ে পড়াচ্ছি ধীরে ধীরে। আমার এই অধ্যায়টা 3টে ক্লাসে শেষ হতো, আজকে 5 নম্বর ক্লাস, আজকে 5ম ক্লাস, আর একটা ক্লাস নেব 6ষ্ঠ ক্লাসে, আর একটা ক্লাস সিম্পল আলোচনার জন্য 6ষ্ঠ ক্লাসটা নেব। তাহলে বা তোমাদের প্রশ্নের জন্য আমি 6ষ্ঠ ক্লাসটা নেব। তাহলে দেখো, আমার কারণ কি, আমি দেখছি সামনে প্রচুর সময় আছে, আমি সময় পাচ্ছি, আমি মন মতো তোমাদের গোছায় দিতে পারতেছি। 9-10-এ বেসটা স্ট্রং করো, ইন্টারমিডিয়েটে দেখবে যে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করবা, অনেক দোয়া করবা তোমরা, যে এটা যদি 9-10-এ তুমি ভালো করে করো আর কি। 9-এর ক্লাসটা 9দের সাথে করো, 9-এর কোনো ক্লাস না। আমি বলি যে 9-এর যেদিন ক্লাস সেদিন হলো 9-10-এর ক্লাস, আর 10-এর ক্লাসটা সম্পূর্ণ আলাদা, এটা 9দের জন্য কোনো কাজে আসবে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত আমরা অনেক দূর আলোচনা করছি। এরপরে যদি থ্যাংক ইউ, অনেকে ধন্যবাদ জানাই দিয়েছে। স্যার এগুলি করার জন্য খরচ কেমন হয়? দেখো, খরচ হচ্ছে 14,000 থেকে 20,000-এর মধ্যে, কিন্তু যদি তোমার সরকারি সাপোর্ট থাকে তাহলে সরকার একটা প্রণোদনা দেয়। যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এটা 10,000-এর নিচে, যারা সরকারি হাসপাতাল থেকে করে এটা 10-এর নিচে, 10,000 টাকার নিচে এনজিওগ্রাম করা যায়। প্রাইভেটে করতে গেলে 14 থেকে 20,000 টাকার মধ্যে যাবে, করতে হবে। আচ্ছা, আর আমরা যে প্রশ্নগুলি পাওয়ার, প্রশ্নগুলি মোটামুটি পেয়েছি। কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এনজিওগ্রাম হয়েছে দেখছিলাম 30 মিনিট থেকে 3 ঘন্টা সময় লাগে এনজিওগ্রামে, 30 মিনিট থেকে 3 ঘন্টা। ওটা ওই ভিডিওতে বলা হয়েছে, খেয়াল করে দেখবা তোমরা। তারপরে যাক, এখন তাহলে তোমরা পড়ালেখা 9-এর ক্লাসটাকে প্রচুর গুরুত্ব দিয়ে করবা। বাবারা, 9-এর ক্লাস আসলে 9 না, তোমার 10-এর ক্লাসে ধরবা। তুমি একবার মনে করো, তুমি মনে করবা 10-এর জন্য আমি 8টা ক্লাস নিচ্ছি, তাহলে 4 দিন 5 দিন 9দের সাথে, আর 3 দিন তোমাদের সাথে। আর আমি একটু পরে গ্রুপে লিখে দেবো, পরে কি অধ্যায়টা শুরু করব সেটা তোমরা একটু করো, কমেন্টে লিখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।